পরম্পরা মানে পূর্ববর্তী প্রজন্মের ধারাবাহিকতা রক্ষা করা। কবির সন্তান কবি বা লেখকের সন্তান লেখক, বাবার আইনজীবী বাবা মায়ের পদাঙ্ক অনুসরণ, অথবা সঙ্গীত শিল্পীর সন্তান সঙ্গীত শিল্পী, এরকম যারা পরবর্তী সময়ে পারিবারিক পেশার সঙ্গে নিজেদের সম্পৃক্ত রেখেছেন, সেই সব কিছু মানুষের নিজের কথা তো বটেই, পূর্ববর্তী প্রজন্মকে নিয়েও কথা বলবো। ঈদের বিশেষ আয়োজন সাজানো হয়েছে তাদের নিয়ে, নাম রেখেছি পেশায় পরম্পরা। সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। পেশায় পরম্পরায় আজকের অতিথি স্থপতি শানিলা ইসলাম। আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। থ্যাংক ইউ। সঙ্গীত শিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং স্থপতি আসফারুল ইসলামের কন্যা শানিলা ইসলাম। তার নানা দেশের প্রখ্যাত সুরকার, শিল্পী, অভিনেতা, প্রযোজক খান আতাউর রহমান। বাবা ও মায়ের পথ ধরে শানিলা ইসলামও হয়েছেন স্থপতি, করেন গানও। আর মা এবং নানার পথ প্রদর্শনে নিজেও গান করেন এবং গান লেখেনও। আজ শানিলার সঙ্গে গল্প করব। শানিলা, আপনাকে আবারও স্বাগত জানাই। অনেকগুলো কথা বলার চেষ্টা করলাম, নিশ্চয়ই কথা আরো অনেক হবে। ঘটনা হচ্ছে, আপনি কাকে দেখে মূলত সঙ্গীত শিল্পী বা গান লেখার প্রেরণাটা পেয়েছেন? মাকে দেখে নাকি নানাকে দেখে? আমি সত্যিকারের অর্থে আমি নানাকে দেখেই আমি আমার ইন্সপিরেশনটা পেয়েছিলাম গান লেখা ও সুর করার জন্য। আর স্থপতির জন্য হচ্ছে গিয়ে আমার বাবা মাকে দেখে, অবশ্যই ছোটবেলা থেকেই বাবাকে দেখেছি, মাকে দেখেছি। আর আমার মাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি যে আম্মু যেভাবে ব্যালেন্স করে গান গাওয়া এবং আর্কিটেক্ট হওয়া, মানে দুইটা প্রফেশন একসাথে ব্যালেন্স করাটা অনেক আমার কাছে খুবই ইন্সপায়ারিং লেগেছে। তো আসলে সবাইকে দেখেই আমি ছোটবেলা থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। কিন্তু নানাকে তো দেখেন নাই বোধহয়? নানাকে দেখেছি সিনেমাতে, অ্যাক্টিং দেখেই আমি মুগ্ধ, মানে আমার আর তাকে চেনা লাগে নাই। আর আমার মা এবং মামা ওনাদের থেকে তো সবসময় শোনা হয়েছে নানার কথা, অনেক গল্প শুনেছি। ওরাও ছোটবেলা নানা কিভাবে ওদেরকে শাসন করেছে, বড় করেছে কিভাবে, সেটার অনেক গল্প বলেছে। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় আমার নানা একজন এত বিশাল পার্সোনালিটি যে উনাকে চিনা লাগে না উনার ব্যাপারে জানার জন্য আসলে। না, তারপর জানতে তো হয়। যদিও পারিবারিক আবহে আপনি গল্পের মাধ্যমে নানা কথা শুনেছেন, কিন্তু আমরা তো জানি খান আতাউর রহমান বাংলাদেশের জন্য কত বড় একজন লেজেন্ড ছিলেন। তো এই লেজেন্ডের পথ অনুসরণ করা বা তাকে পদাঙ্ক অনুসরণ করা, সেটি কঠিন কাজ না? কারণ উনি যেই হাইট সেট করেছে বাংলাদেশে, সেখানে তার নাতনি তার পথ ধরার চেষ্টা করছেন, সেটা একটা চাপ অনুভব করেন নাই? অনেক, আমি আসলে পার্সোনালি অনেক চাপ অনুভব করেছি। আমার ফ্যামিলি থেকে কখনো কোনো চাপ অনুভব করিনি, কারণ আমার মা এবং আমার বাবা সবসময় ছোটবেলা থেকে আমাকে নিজের মতোই ছেড়ে দিয়েছে। কারণ ওনারা আমার উপরে ওই কনফিডেন্সটা ছিল যে আমি যদি, মানে আমাকে সমুদ্রে ছেড়ে দিলে আমি বের হয়ে আসতে পারবো সেটা থেকে। তো সবসময় আমি নিজেই যেটা করেছি আমি নিজের ইচ্ছাই করেছি। আর নানার যেই চাপটা আমি ফিল করেছি যে নানা এত বড় একজন পার্সোনালিটি ছিলেন, তো ওরকম একজন মানুষ হওয়ার চাপটা আমার বেশি ফিল করেছি দেন দ্য ফ্যাক্ট দ্যাট উনি এত সুন্দর পরিচালনা করতেন অ্যান্ড এত সুন্দর গান লিখতেন। তো সব মিলিয়ে আমি ওনার পার্সোনালিটিটা বেশি আমি চেয়েছিলাম যে ধারণ করার। কিন্তু ধরেন ওনার লেখা, মানে একটা মানুষের মধ্যে কতগুলো গুণ। গান লিখতেন, সুর করতেন, নিজে গাইতেন, অভিনয় করতেন, পরিচালনা করতেন, প্রযোজনা করতেন। সেখানটায় মানে আমি কেন বলি, কারণ শুধু নানার কথা বলছি, নানি নীলুফার ইয়াসমিন, জি, তার চাপটাও তো বিশাল। জি জি, তাই না? অবশ্যই। তার কথা একদম ছেড়ে দেওয়া যায় না। কিন্তু না না না, তার কথা মনে পড়ে? জি, আমার ছোট নানুর কথা অনেক মনে পড়ে। এবং আমার নানু মাহবুবা রহমান, যিনি হচ্ছে গিয়ে তিনি অনেক অনেক ভালো গান করতেন এবং অনেক পুরস্কার পেয়েছিলেন। আর নানু রিসেন্টলি মারা যান। তো উনার সব স্মৃতিগুলো সবসময় ভেসে আসতে থাকে এবং ওনার গানগুলো রিসেন্টলি অনেক বেশি শোনা হচ্ছে উনাকে মনে করার জন্য। এখনো অনেক রাত ওই গানগুলো যেগুলো ছিল আর কি। তো একটু চিন্তা করলেই আসলে অনেক ইমোশনাল লাগে। স্বাভাবিক, খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমি এবার মায়ের কথায় আসি, বাবার প্রসঙ্গটা পরে যাই। মায়ের ওই যে আপনি জানলেন ব্যালেন্স করা, সঙ্গীত শিল্পী এবং স্থপতি দুটো প্রফেশন উনি খুব ব্যালেন্স করে চলেন, সেটা আপনাকে অবশ্যই ইন্সপায়ার্ড করেছে। জি, সেখানে
আপনি নিজে যখন গান করতে গেলেন, নিজের প্রফেশন এবং গান দুটো জিনিস, আপনি সম্ভবত প্রফেশনালি এখনো গান শুরু করেননি বা জি প্রফেশনালি আমি করি, গান করি, জি গান করেন, বাট প্রফেশনালি মানে প্রফেশনালি করছি। মায়ের মতো অত প্রফেশনাল কি করেন আপনি গান? জি 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 আমি প্রফেশনালি করি। আমি কোক স্টুডিওর সাথেও কাজ করেছি সিজন 3-তে, এবং আমি কোক স্টুডিওর সাথে পারফর্ম করছি লাইভগুলোতে। আর আমি পার্সোনালিও আমি গান লিখি শুরু করি, আমার গানগুলো আমি রিলিজ করেছি আমার ইউটিউব চ্যানেলে আছে। গত ঈদে বোধহয় রিলিজ হয়েছে হ্যাঁ, গত ঈদে আমার একটা গান রিলিজ হয়েছে। এবং আমি আসলে 2018 সাল থেকে নিজের গান লেখা শুরু করা, এই যে এটা আমার ওই ছবিটা যেটা ছিল আমার মায়ের সাথে গিটার নিয়ে, ওটা আমার প্রথম মিউজিক ভিডিও শুট ছিল। তখন আমার বয়স ছিল 19। তো ওই টাইম থেকে আমি আর কি গান, নিজের গানগুলো করছি। এখন পুরোপুরি প্রফেশনালি করছেন? জি জি। তো দুটো জিনিস এখন ব্যালেন্স করতে গিয়ে মনে হয় না যে মায়ের অনেক কষ্ট হতো বা এখনো কষ্ট হয়? ডেফিনেটলি সব সময় মনে হয় যে আর্কিটেকচার এবং মিউজিক দুইটা ব্যালেন্স করা এতটাই কষ্ট যে আমি এখন কারেন্টলি আমি আর্কিটেকচার থেকে একটু ব্রেক নিয়েছি যাতে আমি মিউজিকটাতে ফোকাস করতে পারি। তো ওই ফোকাসটা রাখা অনেক জরুরি যখন একটা প্রফেশন আপনি মানে চেষ্টা করছেন যে ওই ক্যারিয়ারটা আমি ফলো করব। তো ওই ফোকাসটা রাখা খুবই জরুরি, আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। মনে হয় না যে তাহলে আমি একটু বোধহয় জাজমেন্টটা ঠিক করছি না, কারণ এত কষ্ট করে স্থাপত্য শিল্পে পড়াশোনা করেছেন, ওইটাকে আপনার এখন সাইড করে রেখে গানের প্রতি আপনার বেশি সময় দিতে হচ্ছে, মনে হয় না ইনজাস্টিস হচ্ছে? আমার কাছে ইনজাস্টিস মনে হয় না, কারণ ওইটা তো আমি প্র্যাকটিস করছি, মানে আমি অনেক বছর ধরে ওটা প্র্যাকটিস করেছি এবং আমি ফিউচারেও করব। ইটস জাস্ট আ স্মল ব্রেক, যেটা আমি আমার প্যাশনটা ফলো করার জন্য আমি একটু কয়েক মাসের জন্য ওর থেকে ব্রেক নিয়ে আমি এখন মিউজিকটা করছি, কারণ আমার জন্য মিউজিকটা খুবই ইম্পর্টেন্ট। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখলে আমি সবসময় নানা ভাই, আমার মা, আমার মামা সবাই আমাকে খুবই ছোটবেলা থেকে খুবই ইন্সপায়ার করে এবং আমাকে অনেক উৎসাহ দিয়েছে যে তুমি গানটা করো, গানটা তোমার করা উচিত। তো এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আসলে মামা মানে আগুনের কথা সিরিয়াসলি নেই। মামা মানে আগুনের কথা বলছেন? আগুন মামা, জি। আমার মামা ইমান মামাও আমাকে অনেক অনেক ছোটবেলা থেকে ইন্সপায়ার করে যে গানটা তোমার ডেফিনেটলি করা উচিত, সবকিছু রেখে তুমি খালি গান করো, আমাকে এটাই বলেছে ছোটবেলার থেকে। তো পড়াশোনাটা আমি নিজের ইচ্ছাই করেছি, আর গানটা আমি হচ্ছে গিয়ে একদম আমার ব্লাডেই ছিল। অবশ্যই অবশ্যই, এটা ছেড়ে দেওয়ার কোনো রকম সুযোগ নাই। আপনার একটা গান একটু শুনতে চাই, সেটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে। কোভিড সময়ে আপনি একটা গান লিখেছিলেন, গান গেয়েছিলেন করোনার সময়টায়। জি জি জি, অবাক পৃথিবী বা এরকম একটা, অবাক জীবন। অবাক জীবন, হ্যাঁ, ওইটা একটু শুনি, তারপরে আমরা অন্য কথায় যাই। আপনি যদি গিটারে খালি গলায় গান, যে আব্বু হারমোনিয়ামে আছে এখানে। আচ্ছা, আমি যে গানটা এখন করব, গানটার নাম হচ্ছে অবাক জীবন। এই গানটা আমি লিখেছিলাম কোভিডের সময়, যখন আমার কোভিড হয়েছিল আর আমি ঘরবন্দি ছিলাম। ওই সময় থেকেই আসলে জিনিসটা করা হয়েছে। জীবনটা যেন মরে মরে কাটছে, তবু জানলে না কেউ হয় যে কোথায় শেষ। আমি একলা মনে হেসে হেসে ভাবছি অবাক জীবনটা যে সুখ দুঃখের সমাবেশ। এই সাদা কালো হৃদয়ের রং, একই কল্পনা বা বাস্তবতার ঢং। তবে চোখ বুঝে তাই ভাবছি যে তাই স্বপ্ন দেব পারি, জীবনটা যেন মরে মরেই সারি। তবে নিয়ে এসে গিটার ভায়োলিন, গানে গানেই কাটুক আজকের দিন। কাল সূর্যোদয়ে রোদ পোহায় রংধনুকে ধরে, ছোটাছুটি না হয় পরের মাসে করে। জীবনটা যেন মরে মরে সারি, অবাক জীবনটা কেন করছে বাড়াবাড়ি। ছোটাছুটি না হয় পরের মাসে করে।
Thank গানটা আগেও শুনেছি, আমাদের দর্শকদের জন্য নতুন করে গাওয়া, এবং কথাগুলো খুব সিম্পল বাট খুব টাচি। ওই সময়টায় আপনার যে অনুভূতি, সেখান থেকে আপনি কোন ধরনের গান লিখতে পছন্দ করেন, মানে জীবনমুখী? জি, আমি সবসময় জীবনমুখী গানই লিখি। আমার প্রত্যেকটা গান আমি এখন পর্যন্ত যা যা লিখেছি সব আমার একটা সিচুয়েশনে পড়ে ওই সিচুয়েশনটায় বসেই আমি লিখে ফেলেছি। আর আমার গান যখন আমি লিখি তখন আমি সাথে সাথে যে আমি জিনিসটা লিখবো, রেকর্ড করবো, এরকম হয় না। আমি গানটা মনে করি এবং গানটার ফিলিংটা ডেভেলপ করে, তো ইভেনচুয়ালি আমি তারপরে গানটা রেকর্ড করি এবং রিলিজ করি। আপনি এই যে মানে এখন কোক স্টুডিওর সঙ্গে কাজ করছেন বললেন, জি জি। কোক স্টুডিওর সঙ্গে সাম্প্রতিক কাজ কি? তো আমি হচ্ছে গিয়ে কয়েকটা ইনিশিয়ালি আমার একটা গান যাওয়ার কথা ছিল, আমার নিজের লেখা শুরু করা, তো সেটা আশা করি পরে কোনো একটা সিজনে আসবে। আর আমি হচ্ছে গিয়ে এমনিতে ভোকালিস্ট টিমের সাথে কাজ করেছি মুড়ির টিন গানটাতে, এবং অর্ণব ভাইয়ের যে গানটা আছে সন্ধ্যা তারা, ওই গানটাতেও কাজ করেছি। আর এমনিতে লাইভ পারফরমেন্সের সময়ে আমি মূলত সব গানই করা হয়, কারণ ওরা আমাকে সবসময় বলে যে শানিলাকে দিয়ে প্রত্যেকটা গানই করানো যাবে, কারণ ওর প্রত্যেকটা গানই তোলা আছে, কারণ আমার সব গানই মুখস্থ। তো আমি ওরকম মানে ছোটবেলা থেকে আমি গান এরকম যে আমি ভর করে গেয়ে দিতে পারি। তো আমি স্টেজে হোক একা হোক আমার কোনো মানে ডিফারেন্স আমি ফিল করি না। আমি সব লাইভেও ওভাবেই আমি গাই, যেভাবে আমি একা একটা বদ্ধ রুমে গান করতে পারি। এখন গান নিয়ে কাজ করা শুরু করেছেন, স্থাপত্যটাকে একটু সাইডে রেখে, সময় কম দিয়ে। আপনার কি মনে হয় আমাদের দেশে যে অবস্থা, তাতে গানটা খুব প্রফেশনালি নেওয়া সম্ভব? কারণ আপনি মায়ের দিকে খেয়াল করে দেখেন, মা কিন্তু মূলত স্থপতি, আবার সঙ্গীত শিল্পীও বটে, কিন্তু কটা শো আর হয় আমাদের এখানে, বা আমাদের এখানে শো হলেও আমরা কতটুকু সম্মান করতে জানি বা পারি? আমাদের সেই মানে কি বলে আর্থিক অবস্থাও তো আসলে সামগ্রিকভাবে ভালো না। জি, এটা আসলে একটা খুবই ইম্পর্টেন্ট কথা আপনি বলেছেন। আর এটা আমাদের সব মিউজিশিয়ানদেরই একটা বিশাল বড় স্ট্রাগল থাকে, যে আমরা এমন একটা জায়গা যেখানে আমাদেরকে কেউ চিনে না, ওরকম একটা জায়গা থেকে আস্তে আস্তে উঠে আসাটা যে কত কঠিন একটা কাজ। কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমার মানে জার্নিটা খুবই স্মুথ ছিল, কারণ আমি ছোটবেলা থেকেই মনে করি যে এটা যেহেতু আমার ব্লাডে আছে এবং আমার এটার প্রতি এত বড় একটা প্যাশন আছে, এটা আমি অনেক ইজিলি করতে পারি। হ্যাঁ, অবশ্যই প্রফেশন যখন প্যাশনের সঙ্গে মিলে যাবে তখন কাজটাও ভালো হয়। মায়ের সঙ্গে কোনো রকম ডুয়েট করার কোনো প্ল্যান আছে? হ্যাঁ, ডেফিনেটলি আম্মুর সাথে ডুয়েট গান করার ইচ্ছা আছে। আর এর আগে আমরা বাসায় বসে সবসময় করি একসাথে গান, কিন্তু কখনো ওভাবে রেকর্ড করা হয় নাই। তো এটা ডেফিনেটলি আমার ইচ্ছা আছে আম্মুর সাথে একটা গান করার। সেটা নিজে লিখবেন, নিজে সুর করবেন, এরকম আশা করি ওটা নিজে লেখা শুরু করা হবে। আচ্ছা। আর যদি এমন হয় যে একটা গান যেটা অলরেডি এক্সিস্ট করে, এরকম একটা গান যদি করি, সেটাও হতে পারে। আমার নানার গান আছে মায়ের মতো আপন কেহ নাই, সেই গানটাও মানে আমি সবসময় গাওয়া হয় ছোটবেলা থেকেই। তো ওটা আম্মুর সাথে করতে পারলে অনেক ভালো হবে। ওকে, এবার স্থাপত্য শিল্পের নিয়ে কথা বলতে চাই। বাবা মা যেহেতু স্থপতি, তাদের কাজগুলো ছোটবেলায় যখন দেখেছেন বা তাদের যখন কাজের পরিকল্পনার কথা দেখেন, তখন কেমন লাগতো? একটা ভবনের ডিজাইন করছে বা একটা ইন্টেরিয়র করছে, কাজগুলো যখন করে তারা, তখন কেমন লাগতো? আমার আব্বু আম্মু তো হচ্ছে গিয়ে একটা ফার্ম ইনিশিয়ালি একসাথেই খুলেছিল, যেটার নাম হচ্ছে বসতি কল্প আর্কিটেক্টস। সেটার অফিসটা আসলে আমাদের বাসার নিচে। আচ্ছা। তো আব্বু যখন ওই অফিসটা ডেভেলপ করেছে, আমিও দেখা যায় ওই অফিসেই বড় হয়েছি, কারণ আমিও আব্বুর সাথে আমার থাকা হতো অনেক। তো বলা যায় যে আব্বু মানে নিচের তলায় অফিসটা নিয়েছিল যাতে আমাদের সাথে বেশি টাইম স্পেন্ড করতে পারে। তো আব্বুর টেবিলে বসে যখন ড্রয়িংস করতো, কাজ করতো, আমি সবসময় এরকম তাকিয়ে থাকতাম ছোটবেলা থেকে, যে আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম ওই মানে আব্বু আমাকে বলতো যে যখন আমি একটা ডিজাইন করি আর ওই ডিজাইনটা যখন আমি রিয়ালিটিতে আমি জিনিসটা হতে দেখি, তখন আমার যেই স্যাটিসফ্যাকশনটা আমি ফিল করি, আর কোনো প্রফেশনে এই স্যাটিসফ্যাকশনটা আসলে নাই, যে আমি আমার কাজকে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস যেটা আমি আর্কিটেকচার লাইফে শিখেছি, যে আমাদের কাজটা কিন্তু ইমমর্টাল, যদিও আমরা মর্টাল,
আমাদের কাজটা সারা জীবন রয়ে যাবে। বিল্ডিংটা যতদিন দাঁড়িয়ে আছে, ইনফ্যাক্ট বিল্ডিংটারও হিস্ট্রি থাকবে একটা। তো যদি বিল্ডিং এরও এজ আছে, এই যাচ্ছে অবশ্যই, কিন্তু ওটা একটা হিস্ট্রি থাকবে, right. সবসময় একটা ইতিহাসের জিনিসটা থেকে যাবে। তো সেটা আমার মনে হয় প্রত্যেকটা ফর্ম অফ আর্টই হচ্ছে গিয়ে এরকম, যে আমাদের আর্টটা কিন্তু রয়ে যাবে, আমরা চলে যাব, কিন্তু আমরা কিছু কি রেখে যাচ্ছি এটা আসলে বেশি ম্যাটার করে। এটাও তো প্যাশনেট কম না, এই জায়গাটায় আসবো একটা আলোচনা, এটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, ঈদের বিশেষ আয়োজন পেশায় পরম্পরায় আছেন আপনারা, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই। আবারও স্বাগত জানাই পেশায় পরম্পরা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন স্থপতি ও সঙ্গীত শিল্পী রুমানা ইসলাম এবং স্থপতি আসফারুল ইসলামের সন্তান স্থপতি শানিলা ইসলাম। শানিলা ইসলাম, আপনাকে আবারও স্বাগত জানাই। আমি ওই যে এর আগের স্থাপত্য কর্ম নিয়ে কথা বলছিলেন, যে প্যাশনেটের জায়গাটা, সেই প্যাশনটা আপনি আপাতত স্থগিত রেখেছেন, যায়নি। কিন্তু এই যে স্থাপত্য শিল্পের ডিজাইন এবং ফাইনালি যখন এটা রূপ নেয়, তখন আপনি যেরকম বাবা খুব খুশি হন। অনেক সময় কম্প্রোমাইজ করতে হয় না এই স্থাপত্যের কাজগুলো করতে গিয়ে, যখন যারা বানায়, যারা এই বিল্ডিংটা করে, বলে যে এখানে খরচটা একটু বেশি হচ্ছে, এখানে কম্প্রোমাইজ, তখন তো খারাপ লাগে না? শুধু সেটাই না, এমন হয় যে ক্লায়েন্টও অনেক নিজের অনেক ওপিনিয়ন্স দেয়, যেটার কারণে দেখা যায় যে ইনিশিয়ালি যে ডিজাইনটা থাকে ওটা পুরোপুরি কনসেপ্টটা চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে। তো সেটা তখন একটু মনে হয় যে ইস, আমার মতো জিনিসটা হলো না। কিন্তু আসলে প্রত্যেকটা প্রফেশনই এরকম, যে কোনো কাজই আমি পুরোপুরি নিজের মতো করতে পারবো না, আমার একটা টিমের সাথে কাজ করতে হবে, আর ওই টিমে অনেকগুলো মানুষ থাকবে, ইঞ্জিনিয়ার্স থাকবে, ক্লায়েন্ট থাকবে, কন্ট্রাক্টার্স থাকবে, ওদের সবার কথা ভেবেই আমাদের আসলে কাজ করতে হয়। তো আমাদেরকেও আর্কিটেকচারাল লাইফে, মানে আমাদের স্টুডেন্ট লাইফে এটা শেখানো হয়েছে কিভাবে গ্রুপের সাথে কাজ করা যায়, কিভাবে একটা টিমের সাথে কাজ করি। আর আমাদের ফ্যাকাল্টিরা তো সবসময় ছিলই, আমরা যেই ডিজাইন করে নিয়ে যেতাম ওটা পুরোপুরি উল্টিয়ে দিত পরের দিন আবার নতুন করে পুরোটা করা লাগতো। তো ওই প্র্যাকটিসটা আমাদেরকে স্টুডেন্ট লাইফ থেকেই আসলে শেখানো হয়েছে, যে তোমার সবসময় একটা কম্প্রোমাইজের মধ্যে থাকতে হবে, পুরোপুরি নিজের মতো করা যাবে না। এখন কম্প্রোমাইজ করতে গিয়ে যদি ভবন নির্মাণেও সমস্যা হয়, যদি সে ভবনটার কোনো কারণে দুর্ঘটনা হয়, সেটার দায় কিন্তু স্থপতির উপরেই আসে। হ্যাঁ, তখন কি হবে তাহলে? তখন সেটার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে আসলে। কারণ আমরা তো একটা 5 বছরের পড়াশোনা করে আমরা এই প্রফেশনে এসেছি, তো আমাদেরও নিজেদের আইডিয়া আছে যে আসলে কি কতটুকু ক্যান্টিলিভার দিলে একটা বিল্ডিং, একটা স্ল্যাব থাকবে না। আর ইঞ্জিনিয়ার তো সবসময় আছে, ইঞ্জিনিয়ারের সাথে কাজ করলে ওরাও বলে যে না না এটা হবে না, আমরাই উল্টা জোর করে আরো বাড়াই, যে না এটা ডিজাইনের জন্য এস্থেটিকের লাগে যাতে জিনিসটা একটু বাড়াই। তো ওইটা পুরাপুরি অ্যাকাউন্টেবিলিটি আমাদেরই নিতে হবে, কারণ ওটা আসলে আমাদেরই কাজ জিনিসটা। আপনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য শিল্পে পাশ করেছেন, বাবা মা বুয়েট থেকে পাশ করা। এই পড়াশোনা নিয়ে কথা হয় দুজনের সঙ্গে, যখন পড়াশোনা করতেন তখন কি কোনো কিছুতে গ্যাপ মনে হয়, যে বুয়েটের পড়াশোনা আমাদের পড়াশোনা, বা আমরা একটু ডেভেলপ, মানে ব্র্যাকে যখন পড়েছি, বা বুয়েটটা একটু ডেভেলপ, কোনটা মনে হয়? আসলে আমাদের ব্র্যাকের যতজন ফ্যাকাল্টি ছিল সবাই মোটামুটি বেশিরভাগই বুয়েট থেকে পাশ করা ছিল। তো দেখা গেছে যে অনেকেই আমার আব্বু আম্মুর সাথে ইভেন পড়েছেও। তো আব্বু আম্মুকে যখন গিয়ে বলতাম যে উনি আমার বলছে ও তো আমার জুনিয়র ছিল, ওকে তো আমি চিনি, দেখেছি। তো আব্বু আম্মু সবসময় ভেবেছে যে ব্র্যাক ওইরকম লেভেলেরই একটা বিশ্ববিদ্যালয়, যেখানে ফ্যাকাল্টিরা খুবই আসলে অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ডের সবাই ফ্যাকাল্টি। তো আমার কখনো মনে হয় না যে বুয়েট না দেখে যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় যে ভালো না, এরকম কিছু। আমার মনে হয়েছে যে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইকুয়ালি চ্যালেঞ্জিং ছিল এবং খুবই কম্পিটিটিভ ছিল। আমার পিয়ার্সরা যারা ছিল, যাদের সাথে আমি ক্লাস করেছি, ওখানে প্রত্যেকটা স্টুডেন্টই নিজেদের অনেক ট্যালেন্ট ছিল। তো আমার সবসময় মনে হয়েছে যে আমি একটা ভালো এনভায়রনমেন্টে পড়াশোনা করেছি এবং অনেক কিছু শিখতে পেরেছি। ব্রিলিয়ান্ট। আর একটা গান শুনতে চাই, আপনার লেখা, যেটা শোনাতে চান আপনার ইচ্ছা। আমি তো একটা নিজের চয়েসের কথা বললাম, আপনার লেখা সুর করা অথবা অন্য কারো গান। আমি নিজের গানই করব এখন। যেটা আমি করব সেটা হচ্ছে গিয়ে আমার প্রথম লেখা শুরু করা গান। আচ্ছা। তখন আমার বয়স ছিল 16-17 এরকম। তো হ্যাঁ, লিরিক্সগুলো শুনলেই বুঝে যাবেন যে এটা আসলে একটা টিনেজারের গান, লেখা গান। এখন তো 10 বছর হয়ে গিয়েছে ওই গানের। তো আমি ওটাই করছি।
বেশি কিছু তো চাইনি আমি, তবে একা যে ভালো লাগে না, নিজেকে হারিয়ে ফেলেছি, বাঁচাতে কেউ হাত বাড়ালে না, সবই যেন গোছালো, ভোর হয়েও নেই আলো, তবু আমারও জানতে ইচ্ছে করে কেন তবুও তোমায় লাগে ভালো, তোমায় লাগে ভালো, তোমায় লাগে ভালো, তুমি ভরে দিলে মন হাজার স্বপ্ন দিয়ে, আমি ভাবতে যে পারি না তুমি সম্পর্কহীন কিছু নিয়ে, এসেছো যে সময় আমি ভেঙে চুরে একাকার, প্রেমে পড়ব না ভেবে ভেবে পড়েছি আবার, সবই যেন বদলে গেল, রাত্রি ছড়িয়ে আলো, জীবনের মন্দটাও যে ভালো, সুখী আমি, যত যাই বলো, যত যাই বলো, যত যাই বলো, যত যাই বলো। ওয়াও, গানটার নাম যত যাই বলো। যত যাই বলো, কিন্তু আমি জানতে চাইলাম না ওই 16-17 বছর বয়সে কাকে নিয়ে এই গানটা লেখা হয়েছিল। এনিওয়ে, আমরা একটু যুক্ত করে নেব স্থপতি মোস্তফা খালিদ পলাশকে। মোস্তফা খালিদ পলাশ আমাদের সঙ্গে আছে, আপনার বাবা মায়ের বন্ধু, তার কাছ থেকে তাদের সম্পর্কে জানবো। আপনার সম্পর্কে মোস্তফা খালিদ পলাশ, আপনাকে স্বাগত, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি স্টুডিও থেকে জুয়েল বলছি, আর আপনার বন্ধুদের সন্তান শানিলা ইসলাম আছে আমাদের সঙ্গে। জুয়েল, ভালো আছেন আপনি? জি জি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। আপনারা সবাই, যে আপনি নিজেও রবীন্দ্রসঙ্গীত করেন, তারপরে রুমানা গান গায়, আবার শানিলা নিজেও স্থপতি, আপনারা গানটাও দখল করে রেখেছেন, স্থাপত্য শিল্প দখল করে রেখেছেন, আমরা যাব কোথায়? যাই হোক, এটা কোনো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে একটু জানতে চাই রুমানা ইসলাম এবং আসফারুল ইসলামের সম্পর্কে, তাদের যে কাজ, তাদেরকে আপনি খুব ভালো করে জানেন, একই সেক্টরে আপনারা কাজ করেন, তাদের সম্পর্কে একটু জানতে চাই, যে দুটো জিনিস একসঙ্গে ব্যালেন্স করে চলছেন, কাজ করছেন, গান করছেন, এইটাকে ব্যালেন্স করা কতটুকু আসলে কঠিন বা সহজ? প্রথমত, সেই 1982 সাল থেকে আমি রুমানাকে চিনি, ওকে আমরা ডাকনামে শ্রাবণী হিসাবেই জানি। তো বুয়েটে আমরা একসাথে পড়েছি, একই ক্লাসে, আমরা বন্ধু, এখনো বন্ধু, চিরবন্ধু, আমরা সবসময় আছি একসাথে, এবং সেই বন্ধুত্বের বন্ধনটা কিন্তু আমাদের গান দিয়ে, এখন গানের মাধ্যমে। এখন আমি বলি যে শ্রাবণী বা রুমানার যে বাবা মা, তাদের তো গানের, তাদের ওই যে এসো গান শিখির থেকে শুরু, আজকের কথা নয়, সেই সময় থেকে তার মাও একজন সুপ্রতিষ্ঠিত গায়িকা ছিলেন। তারপরে আমরা যদি আসফার ভাইয়ের কথা বলি, আসফার ভাই আমাদের এক ব্যাচ সিনিয়র, ভালো ছাত্র, রুমানাও খুব ভালো ছাত্রী, ডিস্টিংশন পাওয়া। সো সব মিলিয়ে মানে আসফার ভাইয়ের মাও কিন্তু শওকতারা ইসলাম, তিনিও গান গাইতেন। আসফার ভাইয়ের গান এবং তার কণ্ঠ অসম্ভব রকম প্রিয় আমাদের সবার, গণসঙ্গীত গাইতেন এক সময়। তো এখন গান টান গাইতে বললেও গাইতে চান না, কিন্তু আমরা যেটা দেখছি যে সত্যিকার অর্থে যখন আমরা পড়ালেখা করেছি, রুমানাও কিন্তু সেভাবেই পড়ালেখায় নিবিষ্ট ছিল, কারণ বুয়েটে পড়ালেখা করে অন্য কিছু পড়া আসলে বেশ কঠিন ছিল, আর্কিটেকচারে বিশেষত।
তো তারপরে যে জীবনটাকে যে গানময় করে তোলা, এখন রুমানা আমাদের মাঝে একজন প্রতিষ্ঠিত শিল্পী। সেই শিল্পী দম্পতির ঘরে কিন্তু যদি কোনো এর পরে অফশুট যদি বলি তৈরি হয় বা তার সন্তান হয়, সেটা তো রক্তে মজ্জায় জেনারেশন আফটার জেনারেশন তারা কিন্তু এই সঙ্গীতের সাথে জড়িত, শিল্পের সাথে জড়িত। তো তাদের কথা বলার কোনো অবকাশ নাই আমার যে তারা কত ভালো। আমি একটু বুঝি একজন ভালো মানুষ, দুজনেই অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো বন্ধু, এবং তাদের সন্তানরাও সেরকম ভাবেই সমাজের কাছে প্রতিষ্ঠিত হয়েছে, গান করছে, বাংলা গান করছে। এটা আমার জন্য একটা বিরাট প্রাপ্তি আমরা মনে করি। অবশ্যই অবশ্যই। আপনিও মানে অনেক ব্যস্ততার মধ্যেও রবীন্দ্র চর্চা করেন, আমরা মাঝে মাঝে দেখি, ভিডিওতে দেখি। রবীন্দ্রনাথকে নিয়ে একটা ভবনের একটা জায়গায় চা খাওয়ার, আড্ডা মারার একটা জায়গা তৈরি সেটা করেছেন। আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস কি আসলে মানুষের জীবনে এই যে গান বা যে কোনো শিল্প চর্চা, সৃজনশীল কাজগুলো, স্থাপত্য সৃজনশীল কাজ, এটা নিঃসন্দেহে, কিন্তু সেটার মধ্যে একটা প্রেষণা থাকে, একটা যাতনা থাকে। কিন্তু সেটার থেকে বেরোয় আসার জন্য এই মেয়েটা যখন হাতে গিটার নিয়ে শানিলা যখন গান করে, নিশ্চয়ই ও সব কিছুর থেকে ঊর্ধ্বে উঠে যায়। সব যে আমাদের আমরা যেটা বলি যে পার্থিব চাপ, সেখান থেকে বের হওয়ার জন্য শিল্প চর্চা, ছবি আঁকা বলি, আমি গান গাওয়া বলি, লেখালেখি বলি, এটা কিন্তু করা উচিত সকলের। এই আমাদের যে নতুন জেনারেশন আসছে সামনে, যে আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন, তাদেরকে কিন্তু এই জায়গাতে বাবা মাদেরই উচিত এটার মধ্যেও জড়িত করে রাখা। শানিলাকে ধন্যবাদ যে মানে সব মিলে ও গানটা চালিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মোস্তফা খালিদ পলাশ, আপনি আমাকে আমাদের সময় দিয়েছেন। আমরা সমৃদ্ধ হলাম, আমাদের এই অনুষ্ঠানটা সমৃদ্ধ হলো, ডিবিসি নিউজ সমৃদ্ধ হলো। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ, বাই বাই। আমার আসলে পলাশ আঙ্কেলের সাথে অনেক মেমোরিজ আছে। আচ্ছা, আমি মেমোরি পরে শুনি, আমরা একটা বিরতি নিই, তারপর আমরা একটু মেমোরি শুনবো, তারপর আমরা আসলে শেষের দিকে চলে যাব একটা বিরতির পরে। দর্শক, আপনারা আছেন ঈদের বিশেষ আয়োজন পেশায় পরম্পরা অনুষ্ঠানে, একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পেশায় পরম্পরা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে অতিথি হিসেবে আছেন স্থপতি, সঙ্গীত শিল্পী সানিলা ইসলাম। সানিলা ইসলাম, আবার স্বাগত। পলাশ ভাই কথা বলতে চাচ্ছিলেন, আপনি, আপনার সঙ্গে স্মৃতি আছে। জি জি। তো যখন আমি জুরিটা দিয়েছিলাম, জুরিটা ছিল একটা অ্যাবস্ট্রাকশন অফ মিউজিক নিয়ে। তো ওই গানটা আমি যেটা চুজ করেছিলাম, গানটা ছিল রানার। তো ওই গানটার অ্যাবস্ট্রাকশন করেছিলাম আমি। তখন উনি আর কি বলেছিলেন যে তোমার এটা তো হয় নাই, এটা তো হচ্ছে কি বেশি ডিরেক্ট হয়ে গেছে। তো পরে আমি আব্বু আম্মুর কাছে বিচার দিই না, আমি বলছিলাম যে পলাশ আঙ্কেল এসেছিল আজকে আমাদের জুরি দেখতে। তো আমি খুবই অবাক হয়েছি। তো হ্যাঁ, আমারটা তো অত ভালো হয় না, কিন্তু তারপরেও উনি অনেক অ্যাপ্রিসিয়েট করেছে আমার মানে এফর্টগুলো, বলেছে যে তুমি অনেক এফর্ট দিয়েছো, এটা অনেক ভালো, আর তোমার গানের চয়েসটাও খুব ভালো লেগেছে। এরপরে পলাশ আঙ্কেলের বাসায় একটা দাওয়াত ছিল কয়েকদিন পরে, তখন উনি বলেছে যে তুমি রানার গানটা করো। আমি পুরা গানটা উনার বাসায় বসে করেছি পরে। তারপরে মানে উনি সবসময় অনেক আদর করে, অনেক আদর করেছে। অনেক অমায়িক মানুষ, আমিও খুব খুব মানে কাছাকাছি যুক্ত ওনার সঙ্গে, ওনার বিশেষ করে ওনার ছোট ভাইয়ের সঙ্গে, শিমুল মুস্তফার সঙ্গে। তো ওনারা পারিবারিকভাবেই খুব অমায়িক একটা মানুষ। স্থাপত্য শিল্প নিয়ে আমি কথা বলছিলাম, যে স্থাপত্য শিল্পের যেটা আপনি বলছিলেন যে আপনি একটু সাইড করে রাখছেন, সঙ্গীত নিয়ে তাহলে আপনার পরিকল্পনাটা কি? সামনে কোথায় যাবেন? আপনার গোলটা কি? প্রফেশনালি গান গাইবেও তো আছেই, এর বাইরে কোনো গোল আছে? আমি হচ্ছে এখন যেরকম ভাবে আমি কন্টিনিউয়াসলি শোজ করছি, পারফর্ম করছি, এটা তো থাকবেই। আর আমি নিজের একটা অ্যালবাম বের করার ইচ্ছা আছে, মিউজিক, আমার নিজের লেখা সুর করা। তো সেটা নিয়ে আমি আপাতত কাজ করছি, যে আমি গানগুলো লিখছি, গানগুলো রেডি করছি। এরপর আমি একটা প্রোডিউসারের কাছে যাব, ওনাকে দিয়ে আমি আর কি। এখন তো অ্যালবাম আসলে সে অর্থে হয় না, মানে ইউটিউব অ্যালবাম নাকি সিডি, মানে কি করতে একদম পার্সোনাল অ্যালবাম হবে এটা। স্পটিফাই, সব লিসেনিং প্ল্যাটফর্মসে থাকবে, ইউটিউবে থাকবে। আর যদি মিউজিক ভিডিও করি, নিজের পুরোপুরি ইনভেস্ট করে করতে হবে। আমি এখন পর্যন্ত কোনো লেবেলের সাথে যাইনি, কারণ আমার ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট হিসেবে কাজ করারই ইচ্ছা আছে আর কি। এমনিতে কটা গান রাখতে চান ওই 10-12টার মতো? 10-12টা, মানে
আপনার মারা যখন করতেন তখন আমরা যখন ক্যাসেট কিনতাম বা সিডি কিনতাম তখন একটা ক্যাসেটের মধ্যে তাও 6টা-7টার উপরে গান থাকতো না, আপনি 12টা গান নিয়ে পরিকল্পনা করছেন, তো বিশাল হ্যাঁ, পরিকল্পনা। কারণ আমার আসলে অনেকগুলো গান লেখা আছে, ওগুলো জমে আছে, তো ওগুলো বের করা নিয়ে আমার মানে একটা অ্যালবাম হিসাবে বের করার ইচ্ছা আর কি। আচ্ছা, রানার গানটা ওই যে পলাশ ভাই বাসায় শুনিয়েছেন, আমাদেরকে শোনাবেন না একটু? ওটা তো একদম মানে ছোটবেলা ছিল, তো আমি এখন এখন ভুলে পুরো গেছেন? ভুলে গেছি। তাহলে হ্যাঁ, আপনি but- গত ঈদে যে অ্যালবামটা বেরোলো সেই গানটার কিছু অংশ শুনি। জি, আমি আরেকটা গান আসলে আপনাদেরকে শোনাতে চেয়েছিলাম। ওই গানটা হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি নিয়ে করা, তো ওখানে আমার বাবা Okay, আছে, আমার okay, মা অসুবিধা আছে, নেই। ওই ভিডিওটাতে আমি সবাইকে নিয়ে করেছি। অসুবিধা নেই, তো করেন। ওটা হচ্ছে গিয়ে একটা ট্রাভেল সং ছিল। তো আমার বাবা আমাদেরকে ড্রাইভ করে কক্সবাজার নিয়ে গিয়েছিল, এরপরে ওখানে গিয়ে আমরা মিউজিক ভিডিওটা শুট করেছিলাম। তো ভিডিওটা যদি আপনারা দেখেন ইউটিউবে আছে, গানটার নাম এখনই চলো। তো ওই গানটাতে আমার মা বাবা সবাইকে নিয়েই আমি ভিডিওটা করেছি, সো ইটস Okay, ভেরি ঠিক আছে। স্পেশাল টু মি। ভোর বেলায় সূর্যের আগমন, চার দেয়ালের মাঝে থাকে না তো মন, উড়ে উড়ে দূরে কোথাও যেথায় সীমানা খুঁজে না পাও, জাগাও আমায় দক্ষিণ হাওয়া, আমার মন রাঙিয়ে দাও, এখনই চলো সাগরে ভেসে যাই দুজনে, যাব সবুজে মিশে হায় দক্ষিণ হাওয়া, জাগিয়ে তুলেছে আমারে প্রাণ, আজ আমি যাব গোধূলির ওপারে, যত দূরে যায় এই ছোট্ট দুটি চোখ প্রিয়, চলো না যাব আজ কোথায় তুমি বলো, এই দিন তো আর আসবে না আবার, ব্যাকপ্যাকটা নিয়ে বেরিয়ে যাও এবার, সবুজের দিকে এগিয়ে যাও, নীল আকাশের মেঘে ভাসা, পাখির সাথে কথা বলো, পানির কাছে নিয়ে চলো, চলো এখনই চলো সাগরে ভেসে যাই দুজনে, যাব সবুজে মিশে হায় দক্ষিণ হাওয়া, জাগিয়ে তুলেছে আমারে প্রাণ, আজ আমি যাব গোধূলির ওপারে, যত দূরে যায় এই ছোট্ট দুটি চোখ প্রিয়, চলো না যাব আজ কোথায় তুমি বলো। বাহ, আপনি যেহেতু পরিবারকে নিয়ে গানটা গেয়েছেন, গানটা শুনলাম আমরা, পরিবারের সদস্য আপনার মাকে আমরা যুক্ত করার চেষ্টা করি। জি, রুমানা ইসলাম আমাদের সঙ্গে অবশ্যই। যুক্ত হচ্ছে। শানিলা ইসলাম আজকে ডিবিসিতে ঈদের আয়োজনে প্রোগ্রাম করছে। আই ফিল এক্সট্রিমলি প্রাউড অ্যাবাউট দ্যাট। ডিবিসিকে অসংখ্য ধন্যবাদ শানিলা ইসলামকে আমন্ত্রণ জানানোর জন্য। শানিলা ইসলাম ছোটবেলা থেকে ভীষণ লক্ষ্মী শান্তশিষ্ট একটা বাচ্চা ছিল, কিন্তু তার ভিতরে কিন্তু চাপা আগুন লুকিয়েছিল, অনেক অনেক প্রতিভা লুকিয়েছিল। বাবা মায়ের কাছে শুনেছি সন্তানদের প্রশংসা বাবা মায়ের মুখে খুব একটা মানায় না, করা উচিত নয়। সেই জন্য আমি খুব বেশি প্রশংসা করব না, কিন্তু বলতেই হবে অ্যাকচুয়ালি শি ইজ আ ভেরি ট্যালেন্টেড গার্ল। তার মন তাকে যেদিকে নিয়ে গেছে, তার প্যাশন তাকে যেদিকে নিয়ে গেছে, আমরা তাকে সেদিকেই যেতে দিয়েছি। তুমি এগিয়ে যাও, আমরা সকল সময় তোমার পাশেই আছি। আমি আজকে শানিলার অনেক অনেক সাফল্য কামনা করছি। আমি দোয়া করছি ওর স্বপ্নগুলো যেন সবই পূরণ হয়। শানিলা ইসলাম, অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি সময় দিয়েছেন, আপনার গানগুলো শুনলাম, খুব ভালো লাগলো। আপনার জন্য ঈদের শুভেচ্ছা থাকলো, আপনার ভবিষ্যৎ যাতে আরো সুন্দর হয়, পরিকল্পনাগুলো থ্যাংক ইউ বাস্তবায়িত সো হোক। মাচ, ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য, আমি খুবই অনার্ড। অনেক ধন্যবাদ।
দর্শক, পেশায় পরম্পরা অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। ডিবিসি নিউজের সঙ্গে থাকবেন।